সজীবের কাছে যেতে চাই। ইশতিয়াক আহমেদ, সজীব, আমি আপনার গল্পটা আমি পড়ছিলাম, মানে অনেক আঁকা বাঁকা বাঁক আছে, কষ্ট আছে, অনেক স্ট্রাগল আছে, এবং আপনি মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ এখন মাসে প্রায় 10 লক্ষ টাকা সেল করেন। কিভাবে এই ম্যাজিক ঘটলো এবং তার পেছনের গল্পটা কি? স্যার আমি একটু পেছন থেকে বলতে চাই। আমার পরিবারের 2 জন হচ্ছে বিসিএস ক্যাডার এবং আমার পরিবারের 3 জন ফ্রিডম ফাইটার। আর আমার দাদা ছিলেন পাকিস্তান পিরিয়ডে, উনি স্কুলের হেড টিচার, এবং আমার বাবা ডক্টর, এবং প্লাস এগ্রোতে তার একটা কার্যক্রম ছিল। তো আমি আসলে আমার বাবাকে দেখেই প্রথম থেকে একটু ইন্সপায়ার হই যে সিজনে ধান, গোয়ালে গরু, পুকুরে মাছ, সো এগুলো দেখে আমি বড় হয়েছি। যেহেতু গ্রামে আমার অনেক ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি গ্রামে ছিলাম, তো ওই সময় দেখতাম যে আমাদের বাড়িতে বছর ভিত্তিক কিছু লোকজন নিয়োগ দেওয়া ছিল, ওরা কাজ করতো। বাবা যেটা বলতো যে ওইখানে যাও, এটা করো, সেটা করো। সো ওইটা আমার কাছে একটু বেশি ইন্সপায়ারিং লাগছে যে লাইক এ বস, আমি সে যা বলতেছে তাই করতেছে, এবং সিজনের সময় যখন ধান আসতেছে অনেক টাকা ধান বিক্রি করতেছে, গরু বিক্রি করতেছে। সো ওই সময় এগুলোর সাথে আমি একটু ইনভলভ ছিলাম। টাকা পয়সা যখন নিতাম আমি একটু গুনতাম বা ধরতাম। সো এটা নিজের ভিতরে একটা আগ্রহ কাজ করতো যে না, আমাকে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হইতে হবে। সো কিন্তু ফ্যামিলিতে অন্যান্য যারা ভাইরা আছে বা যারা গভর্নমেন্ট জব করছে, চাচাতো ভাই বোনেরা অনেক ভালো পজিশনে আছে। সো পরিবারের একটা আগ্রহ ছিল যে আমি জব করি বা একটা সব ফ্যামিলিরাই চায় বাবা মারা যে সন্তান একটা নিরাপদ জীবনযাপন করুক। তাদের কাছে মনে হয় যে জবটাই মনে হয় একটা নিরাপদ বা সিকিউর, মাস শেষে একটা স্যালারি পাবে। সো সেই জায়গা থেকে ছোটোবেলা থেকে যেহেতু আমার মাথায় ওইটা ছিল যে আমি কিছু একটা করব, তো যখন একটা ছোট মানে হচ্ছিল গরুর বাচ্চা হইতো, তখন আমি বলতাম এটা আমার, এটা আমি পালবো, আমি বিক্রি করবো। সো এইভাবে আমার আসলে উদ্যোক্তার জন্য নিজেকে আসলে ওইভাবে তৈরি করা। সো আমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকায় আসি, ঢাকায় আসার পরে আমার মার্চেন্ডাইজিংয়ের উপর আমি বিএসসি অনার্স এবং এমএসসি করি। ওই পড়াশোনা করার অবস্থায় যেহেতু ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি রিলেটেড গার্মেন্টস যে প্রোডাক্ট, এগুলো নিয়ে একটা সোর্সিং নিয়ে আমাদের বিভিন্ন অ্যানালাইসিস ছিল, সাবজেক্ট ছিল। সো আমার এইটার থেকে আমার কিছু সোর্সিং হয়, যেমন বাবুরহাট, নারায়ণগঞ্জ, বঙ্গবাজার, ইসলামপুর। সো এগুলো আমি ভিজিট করতাম। করার পরে দেখতাম যে অল্প টাকায় টি শার্ট, তখনকার সময় প্রায় 40 টাকা 50 টাকা হোলসেলে টি শার্ট পাওয়া যাচ্ছে, শার্ট পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে একটা বিজনেস আইডিয়া আসে। পরে আমাদের নিজস্ব মার্কেট আছে মধুপুর উপজেলা আমার উপজেলাতে। তো সেখানে পরিবার তো চাচ্ছে না আমি বিজনেস করি। সো ওখান থেকে ওখানে অনেক সিকিউরিটি নেওয়া, ভাড়া নেওয়া, ওখান থেকে একটা সব আমাকে দেওয়ার জন্য প্রথমে হয়তো তারা ইন্টারেস্টেড হয় নাই। বাট ওই মার্কেটের সামনে লিফটের একটা জায়গা ছিল, অব্যবহৃত, মানে ব্যবহার করা হয়তো না, লিফট লাগানো হয়নি। তো সেটাকে সংস্কার আমার মাথায় আসলে, সামনের একটা পজিশন, এটা যে পড়ে আছে, এটাকে যদি আমি একটু সংস্কার করে কিছু করে, হয়তো ফ্যামিলিতে কিছু বলবে না। সো পড়ালেখা অবস্থায় আমি ওইটাকে সংস্কার করে অল্প কিছু, আমি আমার নিজস্ব কিছু টাকা ছিল এবং আমার বোনের থেকে সাপোর্ট নিয়ে মাত্র 20,000 টাকা দিয়ে আমি ওইটা সংস্কার করি, এবং পাশাপাশি বঙ্গবাজার থেকে ওই 40-50 টাকা করে টি শার্ট, শার্ট এগুলো নিয়ে আমি ওখানে সেল শুরু করি। আমি হয়তো পড়ালেখার পাশাপাশি যখন ফ্রাইডেগুলোতে ছিল বা যখন ওকেশনে বন্ধ থাকতো, তখন আমি ওই সময়টা ওখানে দিতাম, প্লাস একটা ছেলেকে দিয়ে আমি ওইটা পরিচালনা করতাম। সো এটা যেহেতু ছোটো পরিসরে ছিল, প্রফিটটা ওইভাবে গ্রোথ বোঝা যায়নি। সো আমি ফ্যামিলিকে ওকে বুঝাইতে পারিনি যে আমি এটা থেকে আরও ভালো কিছু সম্ভব হবে। সো ফ্যামিলি পড়ালেখা শেষ, তো বলতেছে তোমাকে চাকরি করতে হবে। সো আমি মার্চেন্ডাইজিংয়ে 3 বছর জব করি। করার পরে যে ফ্যাক্টরিতে আমি ছিলাম, সেখানে আসলে ওই ফ্যাক্টরি গ্রোটা ওই লেভেলে ছিল না। আমি চিন্তা করলাম যে এই ফ্যাক্টরিতে যদি আমি কন্টিনিউ করি তাহলে আমার কেরিয়ার কী হবে। সো অনেক সময় স্যালারি হইতো, অনেক সময় হইতো না। তো ওই সময় আমি জবটা ছেড়ে দিই, যেহেতু এখানে আমার ফিউচার নাই। আর আমার ছোটোবেলা থেকে তো টেন্ডেন্সি ছিল যে আমি একজন ব্যবসায়ী হব। তো সো চাকরিটা যখন আমি ছেড়ে দিই, তখন ফ্যামিলি থেকে সবাই আমার দেখে মানে মুখ ফিরিয়ে নিল আর কি। যেমন হাত খরচের টাকা বা আমি ঢাকায় থাকতেছি, এগুলো তারা দিতে আগ্রহ প্রকাশ করে, জাস্ট আমাকে বাস্তবতাটা বোঝানোর জন্য যে তুমি এটা ভুল সিদ্ধান্ত নিছো। সো এই সময়টা আমার 6টা মাস খুবই কষ্টের একটা টাইম। সো তারপরে আমি লাকিলি তখন আমার মার্কেটে একটা ভালো একটা পজিশনে একটা দোকান হয় আর কি, মানে খালি হয়। তো সেটা আমার চাচার অংশে ছিল। তো ওইটা তো অনেক সিকিউরিটি নিতে হবে, অনেক টাকা লাগবে, টাকা কোথায় পাবো। সো চাচা আবার আমাকে ছোটোবেলা থেকে অনেক
বেশি আদর করতো বা বিভিন্ন কেয়ারিং ছিলাম, দায়িত্বশীল ছিলাম, তার অনেক কাজ আমি করে দিয়েছি। সো সেই জায়গা থেকে আমি বলছিলাম যে আমি তো আর সিকিউরিটি এত 5 লাখ টাকা দিতে পারবো না, আমি হয়তো আমার যে ভাড়া এখান থেকে 2000 বা 3000 টাকা বাড়িয়ে নেন, যেটা হচ্ছে যে সিকিউরিটির এগেনস্টে আমি এটা আপনাকে সাপোর্ট দেবো প্রতি মাসে। সো সে কনভিন্স হয়ে আমাকে ওই সবটা দেয়। তো ওই সময় আমি এনজিও থেকে কিছু সাপোর্ট নিই, আমার বোনের থেকে। বোন আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। সো নিয়ে আমি ওই টাইগার ফ্যাশন দিয়ে আমি ওই একটা প্রতিষ্ঠান শুরু করি ওই সময়। এবং আমার তো গার্মেন্টস রিলেটেড যেহেতু আমার পড়াশোনা ছিল, জানাশোনা ছিল কোথায় কী পাওয়া যায়, শার্ট পাঞ্জাবি বা টি শার্ট বা জিন্স প্যান্ট কোথায় পাওয়া যায়। সো আমি দেখে থেকে এগুলো সোর্সিং করতাম, করে ওখানে শুরু করলাম। শুরু করার পরে এবং পাশাপাশি যেহেতু এগ্রোতে আমাদের একটা শুরুতে বললাম একটা ছিল, সো সেখানে আমি একটু ইনভলভ হওয়ার চেষ্টা করলাম, ফ্যাটারিং প্লাস ডেইরি। তো এইভাবে আমার আসলে প্রাতিষ্ঠানিকভাবে 2018 সালের দিকে আমার হয়। এবং ইন দ্য মেইন টাইম আমি যেহেতু জব ছেড়ে দিয়েছি, আর আমি তখন বিভিন্ন ভিডিও বা মোটিভেশনাল স্পিচগুলো দেখতাম, আপনার ভিডিওগুলো দেখতাম স্যার। এই থ্রুতে আমার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আমি যখন 2য় ব্যাচ রানিং আমি যুক্ত হই। তো আপনার কিছু আইডিয়া স্যার আমার খুবই মানে আমাকে মানে ইমপ্রেস করেছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার একটা স্লোগান আছে যে স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবেই। সো তখন মনের ভিতরে একটা সাহস যে আসলে শুরুটা তো আমাকে করতে হবে, শুরু যদি না করি তাহলে তো আমার আগাবো কীভাবে, আমার স্বপ্ন বা আমার টার্গেটটা তো সেট করতে হবে। সো এই লাইনটা যখন দেখলাম তখন নিজের ভিতরে আরও বেশি স্পিড কাজ করলো। এবং স্যার আপনার একটা স্লোগান যে গতানুগতিক নয়, ব্যতিক্রম কিছু করতে হবে। সো আমি আমার উপজেলায় চিন্তা করলাম যে আমার উপজেলায় এখনও কোন আইটেম বা কী সার্ভিস এখনও চালু হয়নি। সো আমি এটা যখন চিন্তা করলাম স্যার, তখন মনে হলো যে বিয়ের যে প্রোডাক্ট যেমন শেরওয়ানি, মুকুট, নাগরা জুতো, এগুলোর জন্য স্পেসিফিক কোনো শোরুম নাই। এবং ঢাকায় দেখতাম যে এই প্রোডাক্টগুলো রেন্ট বা ভাড়ায় পাওয়া যায় অল্প টাকায়, কারণ একটা শেরওয়ানি 8-10 হাজার টাকা অনেকের জন্য ক্রয় ক্ষমতার বাইরে। সো এই সার্ভিসটা আমি চিন্তা করলাম যে আমার উপজেলা আমি দিতে পারি। সো আমার যেহেতু একটা আউটলেট ছিল, সো ওখানে আমি এই ভাড়ার সার্ভিসটা শুরু করলাম এবং একটা স্লোগান দিলাম, বর সাজবে বরের মতো করেই, যেখানে বাজেট কোনো বাধা না হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমি অল্প টাকায় 1000 টাকা 1500 টাকায় একটা শেরওয়ানি ভাড়া দিচ্ছি। সো এই ইউনিক যে প্রোডাক্ট নিয়ে কাজ করার একটা মজা, একটা আনন্দ, মানে এটা হচ্ছে মার্কেটিংটা যদি মানে আমার সার্কেল ছিল, আমার যেহেতু আমি মধুপুরে বড় হয়েছি, আমার সিনিয়র, আমার জুনিয়র বা আমার রিলেটিভস, সো ওনারা আমার শপ বা আমার এই প্রোডাক্ট সম্পর্কে ফেসবুক মার্কেটিং এগুলা দেখতো এবং তারা বেশি আমার প্রোডাক্ট নিত। এবং ইউনিক বলে দেখা যায় যে আমার মধুপুর এবং পাশাপাশি যে উপজেলা, এখান থেকে হিউজ কাস্টমার ফেসবুক মার্কেটিংয়ের জন্য তারা আসতেছে। সো এইভাবে আমার প্রতিষ্ঠানটা একটু বেশি প্রচার হয়ে যায়। এবং পাশাপাশি স্যার অন্যান্য বিজনেসের তুলনায় এটাতে আমার ইনভেস্ট অনেক কম, বাট প্রফিটটা অনেক বেশি, কারণ ইউনিক ছিল এবং কাস্টমারের হিউজ একটা ক্রাউড ছিল। তারপরে সেকেন্ড যে স্টেপটা আপনার বললেন স্যার, ব্যতিক্রম কিছু করতে হবে। সো আমি নিজে চুল কাটবো, শেভ করবো বা সার্ভিস নিব, এরকম ভালো মানে ভালো কোয়ালিটি কোনো সেলুন বা এই সার্ভিসটা আমার মধুপুর উপজেলায় নাই। ওকে। সো আমি তখন চিন্তা করলাম যে আমি একটু ওয়েল ডেকোরেট, মানে এসি থাকবে, ভালো ঢাকা থেকে আমি স্টাফ হায়ার করে নিয়ে আসবো। সো এই আইডিয়াটা আমি শুরু করলাম। পরে চিন্তা হলো যে আমি সেলুন ব্যবসা করব, কিন্তু তখন মনে হয়েছে স্যার যে এটা তো ইউনিক, এটা তো মধুপুরে না, আমি একটা সার্ভিস দিচ্ছি মানুষকে। সো ঢাকা থেকে যার পার্সোনাতে কাজ করতো, আমাদের মধুপুর তো উপজাতি আছে, সো ওরা খুব এক্সপার্ট এই সার্ভিসে। সো ওই পার্সোনা থেকে ওকে নিয়ে আসলাম আমি, এবং ভালো প্রোডাক্ট এবং একটু ডেকোরেশন করে ফেসবুকে মার্কেটিং শুরু করে দিলাম। তো ইয়াং জেনারেশন ছেলে মেয়ে সবাই কিন্তু এখন বিউটি সচেতন, সবাই একটু ভালো জায়গায় কাজ করতে চায়, ভালো পরিবেশ চায়। সো এটা শুরু করার পরে দেখলাম স্যার এটাতে আরও ভালো গ্রো করছে, ভালো রেসপন্স হচ্ছে। তো এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টেড যে বিষয়টা আমি মাঝে মাঝে ফিল প্রাউড এই কারণে যে ইউনো মহোদয় যখন কাজ করে, যেমন এখন ঈদ আসছে সামনে, সো ঈদের সময় তো সিরিয়াল থাকে অনেক, তখন আমাদের ওসি স্যার যখন আসেন বা তার স্টাফরা পাঠান যে সিরিয়ালের জন্য, তখন এটা স্যার আমার কাছে খুব আমি ফিল প্রাউড যে আমার একটা প্রতিষ্ঠান, এখানে অনেক ক্রাউড, অনেক সিরিয়াল, সবার একটা আগ্রহ। সো যখন এলিট পার্সন আমার কাস্টমার হচ্ছে, তখন এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার। এবং পাশাপাশি আমার এগ্রোটা কন্টিনিউ করলাম। তখন ফার্স্ট যে ব্যাচ সেটা সেল করে
নিটল মোটরস থেকে একটা ট্রাক কিস্তিতে 5 লাখ টাকা জমা দিলে ওনারা 20 লাখ টাকা একটা গাড়ি ইনস্টলমেন্টে দিয়ে দিচ্ছে। এবং মধুপুর স্যার আপনি জানবেন যে অনেক প্রোডাকশন হচ্ছে, যেমন কৃষিতে যেমন আমাদের আনারস, কলা, তারপর হচ্ছে আদা, এগুলো হিউজ প্রোডাকশন। সো এগুলোর ট্রান্সপোর্টেশন হিসেবে এই ট্রাক বা রেন্টের জন্য খুবই চাহিদা। সো সেখানে আমি একটা ট্রাক নিলাম। এটার পেছনে আরেকটা গল্প হলো স্যার, ওই যে আপনি বলছেন যে সাহস করতে হবে, ক্যালকুলেটিভ একটা রিস্ক নিতে হবে। সো তখন সেই রিস্কটা আমি নিলাম যে যেহেতু আমার এখানে মধুপুরে এই প্রোডাক্টগুলো গ্রো করছে, সো এটা সারা বাংলাদেশ তো যাচ্ছে, এর জন্য এই ট্রান্সপোর্টেশনের জন্য একটা ভালো চাহিদা থাকবে। সো এটা আমি স্যার রিস্ক নিয়ে করলাম। তো দেখলাম স্যার এটা আমার কিস্তি দেওয়ার পরে অনেক টাকা আমার সেভ হচ্ছে। সো যেগুলো বললাম সেগুলো আমার মানে আল্লাহর রহমতে এবং আমার বাবা মার দোয়া। আপনি যেটা বলেন স্যার যে লাইফে কিছু করতে গেলে কিছু মিরাকেল ঘটতে হয়, যার পেছনে বাবা মার দোয়া থাকে। আমি খুব প্রাউড করে বলি, আমি যখন ছোট ছিলাম বাবার সাথে ঘুমাইতাম, তখন সে তাহাজ্জুদের নামাজের সময় খুব দোয়া করতাম আমাদের ভাই বোনদের জন্য। তখন মনে হয় যে স্যার তাদের দোয়া এবং বাবা মার দোয়া যদি সাথে থাকে এবং সঠিক গাইডলাইন যদি পাওয়া যায়, তাহলে জীবনে সফল হওয়া এটা স্যার জাস্ট পরিশ্রম করলে আমার মনে হয় সম্ভব। এবং এইভাবে স্যার আমার উদ্যোক্তা জার্নি, এবং আমি আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনি যেটা বলেন যে পার্টনারশিপের জন্য আপনি অনেক সময় উৎসাহিত করেন যে জানা শোনা কাছের মানুষদেরকে নিয়ে কিছু কাজ করা। আমি এবং আমার ফ্রেন্ড মিলে আমি মাইক্রো ক্রেডিটে কিছু কাজ করছি, এবং ল্যান্ড ডেভেলপার হিসেবে আমার মধুপুর উপজেলায় কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। ব্যক্তি উদ্যোগে হয়তো কেউ ল্যান্ড কেনাবেচা করছে, বাট আমরা একটা RGSC থেকে রেজিস্ট্রেশন করে নগর প্রপার্টিস লিমিটেড আমার প্রতিষ্ঠানের নাম, আমি একটা এরিয়া ডেভেলপমেন্ট করতে চাই, যেখানে স্যার প্রায় 200-300 প্লট আমরা সেল করব। এই প্রজেক্ট নিয়ে আগাচ্ছি, দোয়া করবেন স্যার সবাই। এবং বিদেশিরা বিশেষ করে প্রবাসে যারা থাকে তাদের তো এটার ব্যাপারে। এবং এখানে আমরা একটা চিন্তা করেছি যে অনেকেই তো স্বপ্ন থাকে যে যারা গ্রামে বা একটু পাহাড় অঞ্চলে বিজনেস করে, শহরে কিছু একটা করার, ওরা কি করে যে ডিপিএস করে বা সঞ্চয় করে। সো আমরা ইনস্টলমেন্টে দেওয়ার একটা প্ল্যান করেছি যে আমরা মাত্র 20 বা 25% ডাউন পেমেন্ট নিয়ে বাকি পেমেন্টটা তারা ইনস্টলমেন্টে করবে। তারা মধুপুর শহরে বা আশেপাশে একটা এরিয়া ডেভেলপমেন্ট হলে সেখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এগুলো যখন আমরা একটা সোসাইটি বা একটা এরিয়া ডেভেলপমেন্ট করবো, তখন তো সবার একটা আগ্রহ থাকবে যেখানে একটা প্লট নেওয়ার জন্য। সো বিভিন্ন দিক চিন্তা করে স্যার আমরা এই প্রতিষ্ঠানগুলো আগাচ্ছি, এবং মাথায় আছে যে ইউনিক কিছু করতে হবে, ব্যতিক্রম কিছু করতে হবে। অসাধারণ। এই টোটাল কাজ করতে গিয়ে আপনার যে জার্নি, সেইখানে কখনো এরকম মনে হয়েছে যে এই ভুলটা আমার করা উচিত হয়নি? আমি যখন ফার্স্ট শপটা নেওয়ার পরে ওখানে আমার কিছু ভুল ছিল, যেমন আমি তো কখনো প্রোডাক্ট সোর্সিং ফার্স্ট টাইম ছিল। তো আমি যখন প্রোডাক্ট সোর্সিংয়ে গেলাম, আমার কাছে যে টাকাটা ছিল হয়তো আমার 50,000 বা 1 লাখ টাকা আছে। তা আমি যেসব বললাম স্যার পড়ালেখার পাশাপাশি আমি শপে বসি, কাস্টমারের স্যার যে চাহিদা বা কাস্টমার যে ডিমান্ড, আমি যদি শপে না বসি তাহলে কিন্তু কাস্টমার কি প্রোডাক্ট চাচ্ছে, কি কালারের প্রতি কাস্টমারের মানে অ্যাট্রাকশন, এটা আমি বুঝতেছিলাম না। যে সেলসম্যান ছিল সে তো ওরকম রেসপন্সিবল না, তার দিন মাস যাবে সে স্যালারি পাবে। সো ওই জায়গাটাতে আমি অনেক সময় প্রোডাক্ট কালেকশনে ভুল করতাম। আমি তো আমার কনসেপ্ট, আমার পছন্দের জিনিস আমি পারচেস করতেছি, বাট কাস্টমারের ভ্যারাইটিস কাস্টমার কার কি নিজের ব্যবসায় নিজেকে ইনভলভ থাকতে হবে। মানে এটা আমি আরেকজনকে দিয়ে করাবো, ওই ব্যবসা আসলে রেজাল্ট পাওয়া সম্ভব। কিন্তু কাস্টমারের খুব কাছাকাছি যখন মিশবেন, কাস্টমার রুচি, কাস্টমার ডিজাইন, কাস্টমারের কালার, এগুলো কিন্তু স্যার আমাকে জানতে হবে যখন আমি প্রোডাক্ট সোর্সিং করব। সো ওই একটা সময় স্যার আমার যখন প্রোডাক্ট সোর্সিং করলাম, তখন আমার কিছু প্রোডাক্ট মানে যেটাকে বলে আমরা ড্যামেজ বা স্টক লট হয়েছিল, যে কাস্টমারের চাহিদা মতো হয়েছিল না। সো তখন মনে হলো যে বেশি সময় আমাকে শপে দিতে হবে। এক্সপেরিয়েন্স, মানে খারাপ এক্সপেরিয়েন্স দরকার ভালো করার জন্য। আমরা আপনার স্বপ্নের কথা শুনতে আসবো, আবার আসছি আপা। আপনার তো কয়েকটা ভুলের কথা আমরা শুনলাম, যেটা আমি বলছিলাম। আপনার স্বপ্নের কথা শুনতে চাই। মানে আপনার তো মেয়ে বিয়ে দিয়েছেন বললেন, আলহামদুলিল্লাহ। সো আপনাকে এখন একাই লড়তে হচ্ছে, আপনি তাদের বাবা, আপনি তাদের মা, সব কিছুই আপনার। কোথায় দেখতে চান? মানে আপনি এই সময়ে এসে স্বপ্ন দেখছেন, এটাই আমাকে অনেক উজ্জীবিত করছে। আমি মনে করি আজকে যারা দেখছে তাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে, যে উনি যদি এরকম একটা পরিণত বয়সে এসে যিনি মেয়েকেও বিয়ে দেওয়ার পরেও নতুন করে স্বপ্ন দেখছেন। তো আপনার স্বপ্নের কথা শুনতে চাই। জি, আমার এই স্বপ্নটা কিন্তু মানে
স্বপ্নটা দেখেছি একমাত্র আপনার এই ফাউন্ডেশনে, সেই নিজের গল্প বলার মতো গল্প ফাউন্ডেশনে না আসলে হয়তো আমি এই স্বপ্নটা কখনোই দেখতাম না, এবং স্বপ্নটা পূরণ করার ইচ্ছাটাও জাগতো না মনে। তো আমি আসলে মনের প্রাণে এখন চাই যে যেহেতু খাবার নিয়ে আমি কাজটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, তো আমি চাচ্ছিলাম যে আমি মানে নেক্সট কিছু বছরের মধ্যে আমি আমার একটা নিজস্ব মানে খাবারের শপ থাকবে, এইটাই আমার মানে খুবই ইচ্ছা, এবং এটা নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আমি মানে করবই, এটা আমার খুবই করার ইচ্ছা ইনশাল্লাহ। না, অনেক দোয়া থাকলো আপনার জন্য, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকে যারা দেখছে তাদের জন্য আপনি একটা অনুপ্রেরণা হয়ে থাকবেন। কারণ আমরা অনেকেই মনে করি যে আমার তো বোধহয় বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে এখন আর কিছু সম্ভব না, বা ইয়াং যারা আছে তারাও ভাবে যে কি পারবো, আমাকে দিয়ে হবে কি না। তাহলে আপনাকে দিয়ে যদি হতে পারে, এরকম একটা সময় এসে স্বপ্ন দেখতে পারেন, তারা নিশ্চয়ই সেই স্বপ্নটা দেখতে পারবে। কিছু বলতে চাচ্ছিলেন? জি জি, মানে এই যে মানে ইয়াংরাও যে বলে যে আসলে আমি পারবো কি না, আমাকে দিয়ে হবে কি না, এই জিনিসটা মানে আমি খুব ভাবতাম যে আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে। তো আপনার এখানে এসে সবার কথা শুনে, সবার অনেকের গল্প শুনেছি, অনেকের গল্প পড়েছি, এবং লালবাগ জোনে কিংবা জোনের বাইরে আপু ভাইয়াদের যে সমস্ত এক্সপিরিয়েন্স দেখেছি, মানে তখন আমি মানে ভাবতে শুরু করেছি যে আসলে জীবনটা মানে যেরকম আমরা মানে টিভি সিনেমাতে যেরকম দেখি, জীবনটা আসলে এতটা সুন্দর না জীবনটা। আর আসলে আমি আমার হাজব্যান্ডের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট ছিলাম যে আমি আসলেই বুঝতাম না যে জীবনটা যে আসলেই কঠিন। আগে তো মানে যা লাগবে বলতাম, অর্ডার দিয়ে দিতাম, অর্ডার দেওয়ার আগে হাজির হয়ে যেত। তো এখন যখন আমি নিজে মা প্লাস বাবার রোলটা যখন আমি নিজে প্লে করছি, তো মানে এখন বুঝি যে যখনই বলতাম জিনিস চলে আসতো। তো এখন আমার বাচ্চাটা তো ছোট, 9 বছর, তো ও যখন কিছু একটা চায় তো তখন আমি মানে খুব জিনিসটা ফিল করি যে ওর বাবার কেমন লাগতো, যে ও মানে সে পারবে কিনা দিতে। তারপরেও কিন্তু সে মানে নিজের সাধ্যের চেয়ে বেশি করতো মেয়েদের জন্য। হয়। অনেক ধন্যবাদ। আপনি লাস্টে আমরা 30 সেকেন্ড আপনার থেকে কিছু শুনবো, একটু চিন্তা করে রাখেন কি বলবেন, এনিথিং আপনি চিন্তা করে রাখতে পারেন, বা মেয়েদেরকে কোনো অ্যাডভাইস দিতে পারেন, অথবা আমাদের এই ফাউন্ডেশনে মেয়েরা কাজ করছে, তাদের জন্য আমরা কতটা নিরাপত্তা এবং সব কিছু মিলে আমরা তৈরি করতে পেরেছি সেটা নিয়ে বলতে পারেন। সজীব, আপনার কাছ থেকে আমি শুনতে চাই যে আপনার স্বপ্নের কথা, কোথায় দেখতে চাই সজীব 10 বছর পরে নিজেকে? স্যার, আমার এখন যে মেগা প্রজেক্ট, যেটা আমি বলবো যে নগর প্রপার্টিস লিমিটেড, এটাকে গ্রো করা। আর আমার যে স্বপ্ন বা আমরা যেভাবে একটা প্রস্তুতি নিয়েছি যে আমরা প্রায় 500-র মতো প্লট মধুপুরে আমরা একটা এরিয়া ডেভেলপ করতে চাই। সো এটাকে এখন হচ্ছে আমার টার্গেট, যে আলহামদুলিল্লাহ শুরু করেছি, অফিস টফিসও নিয়েছি, কার্যক্রম চলমান। আমার মাইক্রো ক্রেডিট যে প্রোগ্রাম চলছে, এবং পাশাপাশি আমার এই নগর প্রপার্টিস লিমিটেডটাকে আমি আমার সেই ফাইনালাইজেশন, অর্থাৎ মানুষের কাছে আমার এই প্লট হস্তান্তর করার আগ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। এবং এই একটা মেগা প্রজেক্ট যদি আমি ডান করতে পারি আলহামদুলিল্লাহ, সো আমার আর পিছনে তাকাইতে হবে না। এটা হচ্ছে আমার ইনশাআল্লাহ। তবে আমার এই ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে আমার আপনার কাছে, এই ল্যান্ড প্রজেক্টে যেটা হয়, যারা আপনার থেকে নিবে তাদের একটা স্বপ্ন তৈরি হয় যে আমি একটা নিজের জন্য কিছু একটা করব, একটা বাসা তৈরি করব, একটা বাড়ি তৈরি করব, বা একটা আবাসন তৈরি করব। সো কমিটমেন্টের জায়গাটাতে 100% আপনারা থাকবেন, তাহলে দেখবেন যে তখন আরও বড় বড় স্বপ্ন দেখতে পারবেন। মানুষ যখন কমিটমেন্টটা ঠিক থাকবে, ও তখন আপনার মার্কেটিং করবে যে এদের ভালো, এদের কথা দিয়ে কথা রাখে, যা বলেছে তাই করছে, যতটুকু রাস্তা দেওয়ার কথা ততটুকু রাস্তা দিচ্ছে, যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার কথা, যত দিনের মধ্যে প্লটটা ডেলিভারি করার কথা সেটা তারা করছে। সো এই জায়গাটাতে একদম থাকবেন। তা আমিও একদম শেষ পর্যায়ে, আপনিও 30 সেকেন্ড সময় পাবেন, চিন্তা করে রাখেন এনিথিং। আজকে আপনার সারা দুনিয়া দেখছে, শেষ মুহূর্তে যদি 30 সেকেন্ডে কিছু বলতে চান, লাস্ট 30 সেকেন্ডে আপনার যে কোনো একটা বিষয় শেয়ার করতে চাই যে স্যার, মানুষের অনেক টাকা আছে, মানে আমি এখানে আছি, এই ফাউন্ডেশনে লেগে আছি। সো আমাকে এই যেহেতু আমি দ্বিতীয় ব্যাচ থেকে আছি, যে পরিমাণ ভলেন্টিয়ারিং করেছি, পরিশ্রম করেছি, সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার মানুষ চেনে। এবং আমি যেটা মানে প্রাউড ফিল করি যে আমাদের বিভাগীয় যে সম্মেলন হচ্ছে, জেলাভিত্তিক সম্মেলনগুলো হচ্ছে, এগুলোতে আমি ইনভাইটেশন পাচ্ছি,
এবং সারা বাংলা আপনি স্যার আপনি জানেন যে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু সারা বাংলাদেশের উদ্যোক্তারা আসে। সো সেই সকল জায়গায় স্টেজে কথা বলার সুযোগ হচ্ছে। সো আমার চেয়ে অনেক পয়সাওয়ালা মানুষ আছে, তারা ইনভাইটেড হচ্ছে না, তারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে না। বাট আমি ছোট মানুষ, আমি এই জায়গা থেকে কিন্তু স্যার এই জায়গায় সুযোগটা পাচ্ছি। সো এটা আমার কাছে অনেক বড় পাওয়া, আমি এটা নিয়ে গর্ব করি, অহংকার করি। এবং নতুন যারা আছে আমাদের ফাউন্ডেশনে যুক্ত হচ্ছে, সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি কিছু শিখতে চান বা না চান, আপনি প্রতিদিন সেশন চর্চা ক্লাসে আসেন, আপনাদের দুইটা জিনিস পরিবর্তন হবে। একটা হচ্ছে আপনি না চাইলেও আপনার কথা বলার জড়তা কাটবে, আপনার পার্সোনাল স্কিলস ডেভেলপ হবে, এবং পাশাপাশি আপনার একটা ট্রেনিং হবে, নেটওয়ার্ক হবে। যার এই দুইটা জিনিস আছে, একটা হলো পার্সোনাল স্কিলস এবং নেটওয়ার্ক, সে কোনোদিন স্যার সে আটকাবে না। এর জন্য আমি সবাইকে বলবো যে আপনার সেশন চর্চা ক্লাসমুখী হন এবং আমাদের এই 90 দিনের যে টানা সেশন এটা কমপ্লিট করেন। অনেক ধন্যবাদ আপনাকে সজীব।